বন্ধুরা, আমরা এখন যাচ্ছি দেওঘরে বেড়াতে। তাই শীতের সকালে কুয়াশা ঘেরা আবহে, মেঘলা মেঘলা ওয়েদার, আমরা যাচ্ছি বৈষ্ণব দেবী বাসে করে দেওঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা প্রথমে যাব এক চক্রধাম, তারপর যাব তারাপীঠ, দেওঘর, তপবন, ত্রিকুট পাহাড়, সমস্ত জায়গা আমরা ঘুরবো এই বাসে করে। দেখতে পাচ্ছেন আমার পেছনে সেই বাসটি আছে। আমরা থাকুন আমাদের সঙ্গে, আমি আপনাদের দেখাচ্ছি আমাদের ভ্রমণের চিত্র। আমরা সঙ্গে থাকুন, আমাদের ট্যুর এখনো শুরু হবে। এসব বাসে মালপত্র উঠছে, প্যাসেঞ্জার চলে এসছে আমাদের, যারা যারা আমাদের সঙ্গে বেড়াতে যাবে। এখন বাজে দুপুর 2টো। এখন আমাদের বাস ছাড়লো। বাসের কেবিনের মধ্যে আমরা 4 জন আছি। আমরা যাচ্ছি প্রথমে বীরচন্দ্রপুর। আপনাদের সেই জায়গাও ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই বীরচন্দ্রপুর আমরা চলে এসেছি। এখানে যে টোটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ডে আমরা পার হেড 30 টাকা করে বুক করলাম, দিয়ে চলে এলাম আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে। এটি বীরচন্দ্রপুর বীরভূমের মধ্যেই পড়ছে। এটা এক চক্রধাম, নিতাই যে জন্মস্থান আছে সেই জন্মস্থান এইটি বীরচন্দ্রপুর। এবং আমাদের মহাভারত কাব্যে যে পাণ্ডবদের অজ্ঞাতবাস হয়েছিল তারও সেই জায়গাটি আছে, নিধুবন। সেটি বৃন্দাবনের সমতুল্য। আমরা এখন যাচ্ছি বাঁকারায় মন্দির দর্শন করতে। এখানে প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর, কিন্তু ভেতরে আমার ছবি তোলা একদম যায় না গো, কর্তৃপক্ষের নিষেধ আছে। তাই আমরা মন্দিরে যে বিগ্রহ আছে কিছু কিছু হয়তো তুলতে পেরেছি, আর কিছু কিছু পারিনি। আপনারা আসবেন, দেখবেন স্বচক্ষে সেই সব মন্দিরগুলো। এটা হচ্ছে নিতাই গৌর মন্দির। এটা হচ্ছে নিতাই পণ্ডিতের বাবা হারি পণ্ডিতের পাতাল শিব মন্দির। এটা বীরচন্দ্রপুরের বাজার। বাইরে এখন অন্ধকার, আমরা একটু চা খেয়ে বেরিয়ে পড়লাম আরেকটি মন্দির দর্শন করতে। নিতাই যে আমাদের ঠাকুর ছিলেন তার জন্মস্থান, এই জায়গাটি ওনার বসত বাড়ি আছে। কিন্তু এখানেও আপনার ছবি তোলা একদমই মানা। এখানে এলে পরে আপনারা একটু চায়ের চুমুকটা যেন অবশ্যই দেবেন, অসাধারণ চা খেতে। আর এখানে যে মিষ্টিগুলো পাওয়া যায়, মিষ্টিগুলো খুব সুন্দর। এখন যেটা দেখছেন আপনারা হাঁটুগাড়া আশ্রম। এই আশ্রমে নিতাই তার মাকে নিয়ে এই পুকুরে চান করেছিলেন। তাই এই পুকুরটি আপনার সপ্তসাগর বা সপ্ত নদী যাই বলুন, যে গঙ্গায় চান করলে যে পুণ্য আপনি পাবেন, এই পুকুরে চান করলেও সেই একই পুণ্য আপনি অর্জন করতে পারবেন। রাসবিহারী মন্দির তার পাশেই আছে একটুখানি। এই রাসবিহারী মন্দিরের পাশ দিয়ে আপনার পাণ্ডবদের যে অজ্ঞাতবাস হয়েছিল সেই
রাস্তা ধরে ধরে আমরা যাব এবার নিধুবন, বৃন্দাবনের সমতুল্য এখন সেই জায়গা যাচ্ছি। পাণ্ডবদের যে অজ্ঞাতবাস হয়েছিল, সেই অজ্ঞাতবাস যেখানে তারা এখানে এসেছিলেন, সেই জায়গায় আমি নিয়ে চললাম। এটা হচ্ছে নিধুবন বৈষ্ণব পীঠ। এখানে দেখুন দেওয়া আছে মহাভারত বর্ণিত এক চক্র নাগর এই স্থান নিধুবন বৈষ্ণব পীঠ। 100 গঙ্গা স্নানের যে ফল হয় এই স্থানে সেই পূর্ণ ফল হয়। আমরা করে এসেছি বীরচক্রপুরে ইস্কন মন্দিরে। দেখাচ্ছি আপনাদের সেই ভিডিও। এইসব মন্দিরে ছবি তোলা নিষেধ বলে আমি মন্দিরের ভেতরে আপনাদের দেখাতে পাচ্ছি না। এখন আমরা পৌঁছে গিয়েছি বীরভূমের ইতিহাস প্রাচীন স্থান তারাপীঠে, যা তান্ত্রিক দেবী উগ্রতারা ও সাধক বামাখ্যাপাকে কেন্দ্র করে আবর্তিত। এটি একটি শক্তিপীঠ ও সিদ্ধপীঠ। বর্তমান মন্দিরটি প্রায় 200 বছরের পুরনো, 1818 সালে নির্মিত। কিন্তু এই স্থানটির ধর্মীয় গুরুত্ব 1000 বছরেরও বেশি, যেখানে বশিষ্ঠদেব ও পরে বামাখ্যাপা সাধন করে সিদ্ধি লাভ করেছিলেন, যা মন্দিরে এক গুরুত্বপূর্ণ তান্ত্রিক কেন্দ্র হিসাবে পরিচিত দিয়েছে। ঐতিহাসিক পটভূমি ও কিংবদন্তি প্রাচীন তত্ত্ব ও শক্তিপীঠ তারাপীঠ 51 শক্তিপীঠের অন্যতম, যেখানে দেবীর সতীর তৃতীয় নয়ন পড়েছিল বলে বিশ্বাস করা হয়। যদিও কিছু সূত্র অনুসারে এটি একটি উপপীঠ। বশিষ্ঠদেবের আরাধনা পুরাণ অনুসারে বশিষ্ঠদেব এখানে তার দেবীর আরাধনা করেন এবং উগ্র তারারূপে দেবী দর্শন লাভ করেন, যেখানে দেবী শিবকে স্তন্যপান করাচ্ছেন এমন রূপ দেখা যায়। বামাখ্যাপার যোগদান এই স্থানীয় সাধক বামাখ্যাপা তান্ত্রিক সাধনায় সিদ্ধি লাভ করেন, যা তারাপীঠকে এক সিদ্ধপীঠের মর্যাদা দেওয়া হয় এবং বিখ্যাত করে তোলে। বর্তমান মন্দির ও স্থাপত্য নির্মাণ। বর্তমান আটচালান মন্দিরটি বাংলার মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় আনুমানিক 1225 বঙ্গাব্দ নির্মাণ করেন। এটি বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীতে নির্মিত এবং দেবীর মূর্তিতে সাপ ও শিবের অঙ্কন দেখা যায়। মন্দিরের সংলগ্ন শ্মশান ক্ষেত্রটি তান্ত্রিক আচার ও উপাসনার জন্য বিশেষভাবে পরিচিত, যা তীর্থস্থানটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই মন্দিরের এত অত্যাচার পাণ্ডাদের যে আপনি সাধারণ ভক্ত হয়ে আপনি এখানে দর্শন করতে গেলে আপনাকে বহু বেগ পেতে হবে। মিনিমাম 500 টাকা করে এরা নিচ্ছে মন্দিরে প্রতিমাকে দর্শন করার জন্য। এটা সাধারণ যারা গরিব মানুষ আছেন, যারা মাকে একটু দর্শন করবেন বলে বহু দূর থেকে আসেন, তারা সেই জায়গা থেকে বঞ্চিত হয়ে যান।
এই মন্দিরের পাশে আরও অনেক শিব মন্দির আছে, সেগুলো একটু খুবই দর্শনীয়। আপনারা দেখছেন তারই ভিডিও। আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি, আমাদের আনন্দ আপনাদের সামনে শেয়ার করছি। মায়ের মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম মহাশ্মশান দেখতে। বাইরে প্রচণ্ড মানুষের জনসমাগম। এখন রাত্রি 12টা বাজছে, তাতেও এত ভিড়। এটাই হলো মহাশ্মশান। মহাশ্মশানে তান্ত্রিকরা তাদের সাধনা সিদ্ধি লাভ করছেন। আমরা ঘুরে ঘুরে দেখলাম সেসব জায়গাগুলো। নির্ঝুম জায়গা আর প্রচণ্ড ঠান্ডা আজকে। এই ঠান্ডার মধ্যে আমরা মহাশ্মশান ঘুরে ঘুরে সব দেখলাম। এখানে বামাখ্যাপারও একটি মূর্তি আছে। এখানে সাধুরা সব বসে আছেন তাদের তন্ত্র সাধনায়। আমাদের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম দেওঘরের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি এখন বাসে করে দেওঘর, ভোরবেলায় পৌঁছাবো। এই আমরা চলে এসেছি দেওঘর। ভোর 5টার সময় দেওঘর পৌঁছে গিয়েছি। আমরা যে হোটেলটায় আছি এই হোটেল মহেশ যাবে। এই রুমেই আমাদের রান্নার আয়োজন করা হয়েছে। আমরা দেওঘর থেকে অটো কন্ট্যাক্ট করেছি, মাথা পিছু 100 টাকা করে। আমরা সেই অটো করে যাব দেওঘরের বিভিন্ন স্থান দর্শন করতে। দেওঘরের ইতিহাস মূলত এক পৌরাণিক গুরুত্ব, বিশেষত বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ ও শক্তিপীঠ হিসাবে, এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে এর প্রাচীনতা ও ব্রিটিশ আমলের বিকাশ গঠিত, যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং ঝাড়খণ্ডের একটি প্রধান শহর হিসাবে পরিচিত। এটি বৈদ্যনাথ ধাম বা বাবা ধাম নামে পরিচিত এবং এর উৎপত্তি রাবণ ও শিবের কিংবদন্তির সঙ্গে জড়িত। এখন আমরা চলে এসেছি নৌলক্ষা মন্দির দর্শন করতে। নৌলক্ষা মন্দিরের ইতিহাস রানু চারুশিলার দ্বারা নির্মিত, যিনি তার স্বামী ও পুত্রকে হারিয়েছিলেন, এবং সাধু বলানন্দ ব্রহ্মচারীর পরামর্শে এই রাধাকৃষ্ণের মন্দিরটি 9 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করেছিলেন। এই 9 লক্ষ টাকা ব্যয়ে তৈরি করেছিলেন বলেই এই মন্দিরের নাম নৌলক্ষা মন্দির। এখানে রাধাকৃষ্ণের সুন্দর প্রতিমা রয়েছে এবং সাধু বলানন্দ ব্রহ্মচারীর প্রতিমা আছে। মন্দিরটির স্থাপত্য বেলুড় রামকৃষ্ণ মঠের অনুরূপ। এটি দেওঘরের বাবা বৈদ্যনাথ মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি রানী চারুশিলার গভীর ভক্তি ও আধ্যাত্মিক একটি নিদর্শন, যা আজও পর্যটকদের আকর্ষণ করে তোলে। আমরা সেই মন্দিরেরই ভেতরে আপনাদের দেখাচ্ছি সেই ভিডিও। খুব মনোরম দৃশ্য এবং খুব শান্ত, কোনো আওয়াজ নেই, একদম নিরিবিলি।
দেওঘরের ইতিহাসে বৌদ্ধ ধ্বংসাবশেষের উপস্থিতি এবং মুসলিম আক্রমণকারী বখতিয়ার খলজির রাজধানী স্থাপনও গুরুত্বপূর্ণ। জ্যোতির্লিঙ্গ ও শক্তিপীঠ দেওঘর 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বৈদ্যনাথ মন্দির এবং 51টি শক্তিপীঠের একটি কেন্দ্র হিসাবে বিখ্যাত, যা এটিকে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র করে তুলেছে। বিশ্বাস করা হয় রাবণ যখন শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন তখন গণেশের ছলনায় তিনি এটি রাখতে বাধ্য হন এবং এটি বৈদ্যনাথ ধামে নামে পরিচিত লাভ করে। প্রতি বছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গা থেকে পবিত্র জল নিয়ে এসে শিবলিঙ্গে অর্পণ করেন, যা কানওয়ারা যাত্রা নামে পরিচিত। এটি একটি প্রাচীন শহর যা হরিতকিবন বা কেতুকিবন নামেও পরিচিত ছিল এবং এর কাছেই অনেক বৌদ্ধ ধ্বংসাবশেষ পাওয়া যায়। 1201 সালে মুসলিম আক্রমণকারী বখতিয়ার খলজি দেওঘরকে তার রাজধানী করেন। 1869 সালে এটি একটি পৌরসভা হিসাবে গঠিত হয়। আমরা এখন যাচ্ছি বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করতে। এই রাস্তা ধরে আমরা যাচ্ছি, পাশে দোকান। এই বৈদ্যনাথ ধামের গেট। আমরা গেটের ভেতর দিয়ে প্রবেশ করব, ভেতরে দেখব বাবার যে মন্দিরটি আছে সেটি। কিন্তু এই মন্দিরের ভেতরে এতটাই নোংরা, এখানে কর্তৃপক্ষ যারা আছেন তারা এগুলো নজর দেন না। খুবই অপরিষ্কার ও পরিচ্ছন্ন। দেখতে পাচ্ছেন কত ভক্তের ভিড় এখানে। এখানেও সেই তারাপীঠের মতো 300 টাকা করে আপনাকে কুপন কাটতে হবে বাবা মন্দিরকে দর্শন করতে। বাবার মূর্তি দর্শন করতে গেলে এখানেও সেই একই ব্যাপার। সাধারণ যারা মধ্যবিত্ত গরিব মানুষ আছেন এখানে দূর দূরান্ত থেকে, তারা এই মন্দিরে ঠাকুরকে যদি দেখতে চান খুব তাড়াতাড়ি 300 টাকা করে তাদের নাকি দিতে হবে। আর আপনি যদি টাকা না দেন, এমনি সাধারণ লাইনে দাঁড়ান, ঘন্টার পর ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে বাবার মূর্তি দর্শন করার জন্য। এ এক অরাজকতা।
আমরা সন্ধ্যের সময় বেরিয়ে পড়েছি সৎসঙ্গ আশ্রম অনুকূল ঠাকুরের যে আশ্রমটি আছে দেওঘরের সেইখানে দেখতে। রাস্তায় প্রচণ্ড ভিড়। এখানেও আপনার ভেতরে ছবি তোলা একদম নিষেধ, তাই আমরা বাইরে থেকে দেখাচ্ছি মন্দিরটিকে। ভোর 5টার সময় বেরিয়ে পড়েছি ত্রিকুট পাহাড় এবং তপবন দেখার জন্যে। আমাদের সব রেডি হয়ে গিয়েছে, এবার বাস ছাড়বো আমরা দেওঘর থেকে। আজকে প্রচণ্ড কুয়াশা, এখানে প্রায় 8 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। আমরা এখন রওনা দেবো ত্রিকুট পাহাড়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিও, তাহলে তোমার হবে। আমরা বাসে করে বেরিয়ে পড়েছি ভোরবেলায় তপবন দেখতে। চলুন দেখে আসি আমরা এই কুয়াশার মধ্যে দিয়ে বাস চলেছে আমাদের তপবন দেখার জন্যে। আমরা এখন তপবনে পৌঁছে গিয়েছি। এই পথটি হলো তপবনের যে পাহাড়ে ওঠার সেই পথ। এইখানে সিঁড়ি আছে, এই সিঁড়ি বেয়ে বেয়ে আপনাকে উঠতে হবে পাহাড়ের উপরে। এখানে কয়েকটি মন্দির আছে, সেই মন্দিরগুলো এই পাহাড়েই দেখতে পাবেন আপনারা। আমাদের গাইড বলছে যেরকম নির্দেশ দিচ্ছে আমরা সেইভাবে এগিয়ে চলবো। এই পাহাড়ের উপরে উঠবো আমরা। দেওঘরের তপবন পাহাড় হলো একটি আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্যের স্থান, যা দেওঘর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি তপোনাথ মহাদেব মন্দির ও বিভিন্ন গুহার জন্য বিখ্যাত, যেখানে মহর্ষি বাল্মীকি এবং অন্যান্য সাধক ধ্যান করতেন, যা একে তীর্থযাত্রী ও প্রকৃত প্রেমীদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য করে তুলেছে। এখানে সিঁড়ি বেয়ে ওপরে উঠলে একটি বিশাল শিবলিঙ্গ সহ গুহা এবং সীতাকুণ্ড নামে একটি পবিত্র জলের ধারাও দেখতে পাওয়া যায়। তপবন মহাদেব মন্দির। পাহাড়ের ওপরে শিবের একটি মন্দির রয়েছে যা তপোনাথ মহাদেব নামে পরিচিত। এখানে অনেক গুহা আছে যা সাধকদের তপস্যার স্থান ছিল। এর মধ্যে একটি গুহায় শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। একটি ফাটল ধরা পাথরের হনুমানের প্রতিকৃতি দেখা যায়, যা স্থানীয়ভাবে একটি অলৌকিক ঘটনা হিসাবে বিবেচিত। পাহাড়ের নিচে একটি ছোট পবিত্র জলের ধারা আছে, সেখানে সীতা স্নান করতেন বলে জনশ্রুতি আছে। চারপাশে রঙিন গাছপালা, পাথুরের ল্যান্ডস্কেপ এবং শান্ত পরিবেশ এটিকে ধ্যান ও বিশ্রামের জন্য উপযুক্ত করে তুলেছিল। রামায়ণের সময় রাম, সীতা, লক্ষ্মণও এখানে কিছুদিন কাটিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। এটি মহর্ষি বাল্মীকি এবং বালানন্দ ব্রহ্মচারীর মতো সাধকদের তপস্যার স্থান ছিল। কিভাবে যাবেন? দেওঘর থেকে অটো বা ক্যাবে করে সহজেই এখানে যাওয়া যায়। প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। বন্ধুরা, আমরা এখন এসেছি তপবন পাহাড় দেখতে। দেখাচ্ছি আপনাদের, ঘুরে ঘুরে দেখুন। অনেকটাই উঁচুতে উঠেছে, আমরা খাড়াই হয়েছি, প্রচুর উঁচুতে, পুরো খাড়াই একদম। এটা টপে আছি, দেখুন। আমাদের এই বাস আছে এখানে, আর এইখান থেকে আমরা উঠে এসছি এই ওপরে এসছি আমরা উঠে। প্রচন্ড উঁচু জায়গাটা, আমরা সব আনন্দ করছি এখানে। দেখুন, আমাদের প্রায় 60 জন প্রায় এসছি আমরা এখানে ঘুরতে, তপবন দর্শন করতে। এখানে বসে কাটিয়ে শুয়ে রাতে ঘমাগুড়ি দিয়ে। ওখানে হনুমানজি মন্দির, রাবণ গুহা, লক্ষ্মী মন্দির, পাপুনের গলি আছে।
শান্তিভাবে সব যাবে, তাড়াহুড়ি কেউ করবে না, পাটা চেপে চেপে যাবে আর ভালো করে যাবে। এখানে কি ঘটনা আছে আগে যায়, ওখানে হনুমানজি মন্দিরের কাছে বসিয়ে ওই যে আছে বসিয়ে ঘটনা বলে দিবে, তাহলে বুঝবে। যে যাবে চলে, যে না যেতে পারে ফেলে দেবে। আমরা এবার চললাম তপবনের ভেতরে যেসব পাহাড়গুলো আছে, গুহাগুলো আছে, সেগুলো দেখতে। কিন্তু এই যাত্রা খুবই কঠিন। আমরা যাচ্ছি তো আমরা খুব আনন্দ করতে করতে, কিন্তু মনের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছে, খুব কষ্ট। বড় বড় পাহাড়, পাথর, স্লিপ কাটছে পা। আমরা বুঝে উঠতে পারছি না কি করে যাব। গাইডরা যেভাবে বলছেন সেভাবে আমরা যাচ্ছি, পরস্পর সহযোগিতা করি। ঝান্ডা পতাকা যে আপনারা দেখছেন, এটা আছে হনুমানজি মেন মন্দির। এটা দেখার জন্য এখানে লোক কষ্ট করে আসে। আপনারা এসেছেন, সবাই একবার প্রণাম করে নাও। জয় শ্রীরাম। যে জায়গা আপনারা ঘুরতে এসেছেন, ও দিদি, ধ্যান করে শুনো। যে জায়গা আপনারা ঘুরতে এসেছেন এর নাম আছে রাবণেশ্বর বেদ্যনাথ ধাম তপোবন। আর শিব পুরাণ মধ্যে 4টে তপোবন আছে। প্রথম তপোবন পড়ে বোম্বে কাছে নাসিকে, যা সুর্পনখাকে নাক কেটেছিল। দ্বিতীয় তপন আছে হরিদ্বার কাছে লক্ষ্মণ ঝুলা, जहाँ लव कुशेर जन्म হয়েছিল। আর तीसरा तपन আছে बिहारे बोध गया, जहाँ माँ सीता ससुर जी के पिंड दान দিতে গিয়েছিল। আর চৌথা তপন আপনারা বর্তমানে ঘুরছেন, এর নাম আছে রাবণেশ্বর বেদ্যনাথ ধাম তপোবন। এখানে রাবণ সেকেন্ডবার তপস্যা করতে এসেছিল। প্রথম তপস্যা कैलाश पर्वते করলো শিবকে তুলে লঙ্কা নেওয়ার জন্য। যে শিবটা নিয়ে যেতে পারলো না, যে বেদ্যনাথ ধাম দেওঘরে স্থাপিত রয়ে গেছে, जहाँ আপনারা দর্শন পুজো করে আসলেন। সে শিবটা দ্বিতীয়বার লঙ্কা নেওয়ার জন্য রাবণ এসে তপনে সাধনা করেছে। আগে গিয়ে দেখবেন একটা ভয়ানক অন্ধকার গুহা আছে, যে 24 ঘন্টা অন্ধকার থাকে, কোনো রশ্মি প্রকাশিত হয় নেই, সূর্য আলো পাবেন নাই। সে গুহার ভিতরে রাবণ যখন নুকিয়ে সাধনাটা আরম্ভ করলো, তখন পুরী দেবী দেবতাকে খলবলি মচে গেছে, হলচল হয়ে গেছে কি রাবণ দ্বিতীয়বার সাধনা করে শিবকে তুলে লঙ্কা নিয়ে যাবে, মানুষের রাজ হবে না, রাক্ষসের রাজ হয়ে যাবে। সেজন্য সব দেবতারা মিশে এখানে হনুমানজিকে পাঠালো। কোনো দেবতাকে সামর্থ্য ছিল না কি রাবণের সাধনাটা বিঘ্ন করে দেবে। রাবণ অনেক বড় মায়াবী ছিল। আর শঙ্কর, সুবন, কেশরী নন্দন, তেজ প্রতাপ, মহাজগবন্ধন শঙ্কর ভগবানের এগ্রমা রুদ অবতার হনুমানজি আছে। হনুমানজি এখানে এসে বিকরাল ধারণ করে গদা প্রহার করে গর্জনা শক্তি দিয়ে তোড়ফোড় করে রাবণের সাধনাটা বিঘ্ন করে দিল। তাহলে মা সীতা পরীক্ষা চাইলেন কি ভক্তরাজ হনুমান, তুমি যে তপবনে এসে রাবণের সাধনাটা বিঘ্ন করেছো, তোমার প্রমাণ কি? বললো, মাতা সীতা আপনি তো অন্তর্যামী আছে, ফির ভক্ত কাছে পরীক্ষা চাইছেন। যত পাথরের উপরে আমার গদা প্রহার হয়েছে, সব পাথরের ভিতরে আমার মূর্তি আছে। বলো, এরকম লোক বিশ্বাস করবে না কেন? যখন আমাদের কাছে দীপ শক্তি আছে, আমরা দেখতে পারি, জানতে পারি। আর কলিযুগে লোক আসবে, ওকে দীপ শক্তি হবে না, ও কী করে জানবে? সেজন্য তুমি প্রমাণ দাও। সে প্রমাণের জন্য ঝান্ডার কাছে গিয়ে দেখবেন একটা বিশাল শিলা আছে। 11 বার শ্রী রাম নাম নিয়ে কনিষ্ঠঙ্গুল দিয়ে শিলার উপরে এরকম দাগ দিয়েছে। শিলা এরকম প্লেন ভাগে ফেটেছে, আর দু পিঠে হনুমানজি গায়ের ছাপ মানে মূর্তি বেরিয়েছে। সে মূর্তিটা দেখে মা সীতা খুশ হলেন, বরদান দিলেন কি ভক্তরাজ হনুমান, তুমি চিরজীবন আমার থাকবে, আর তোমার কাছে যে भी মানুষ কষ্ট করে আসবে তার মনোকামনা পুরো হবে। এখানে দুটা নিয়ম পালন করতে হয়। কি নিয়ম আছে? প্রথম নিয়ম আছে, এখানে যা কামনা করা যায় আজ থেকে নিয়ে 105 দিন গোপন রাখতে হয়। অবিবাহিত মাতা পিতাকে বলতে পারেন, বিবাহিত স্বামী স্ত্রী জানতে পারেন, আর ছাড়া অন্য লোককে বলতে হবে না। দ্বিতীয় নিয়ম আছে, যা কামনা করবে নিজের হিতের জন্য, কারো অনিষ্ট হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, সেরকম কামনা করা যায় না। এখানে লক্ষ লক্ষ লোকের কামনা ফলেছে। আপনারা ওখানে যাবেন তো 5 বার জয় শ্রীরাম, একবার নিজের নাম বলে একটা আমরা ধাগা দেয় ঝান্ডা থেকে বেঁধে দিবেন। যা কিছু মনের ইচ্ছা হলে, পড়া লেখা, নকরি চাকরি, বুদ্ধি, ব্যাপার, শরীর স্বাস্থ্য জন্য হনুমানজির কাছে বলবেন, আর সেটা গোপন রাখবেন। এটা উদাহরণ বলছি, আপনারা নলাখা মন্দির দেখেছেন? আরে তাহলে গিয়ে দেখবেন গেটের কাছে একটা ভদ্র মহিলা বাচ্চা কোলে নিয়ে এরকম বসে আছে। চারো শিলা দাসী ঘোষ নাম ছিল, আর পথরিয়া ঘাট কলকাতা রানী ছিলেন। ওকে 60টে মেয়ে ছিল, ছেলে ছিল না। উনি রানী এই হনুমানজি মন্দিরে এসে কামনা করে গিয়েছিল যে রানীকে 60টে মেয়ে পর একটা ছেলে ছিল। রানীর ইচ্ছা ছিলেন কি এখানে হনুমানজি ভব মন্দির বানাবো, এই দুর্গম রাস্তা পাথর কেটে কেটে সিঁড়ি বানিয়ে দেবো। যেরকম আপনারা নিচ থেকে উপর উঠলেন সিঁড়ি দিয়ে, আর এখন এদিকে নামছেন পাহাড়ি পথ দিয়ে, এদিকে বসে কাতিয়ে হামাগুড়ি লোক যায়। যখন এই ধারে সিঁড়ি মন্দির বানার চেষ্টা করলো, তখন ওকে স্বপ্ন দ্বারা বারণ করে দিচ্ছে কি রানী, যে রাস্তা থেকে রাম, লক্ষণ, সীতা, হনুমান, জামন সব কষ্ট করে এসেছে,
সে রাস্তা এমনি থাকতে দাও, এর মধ্যে কোনো পরিবর্তন করো না। উনি রানী এখানে বাদ দিয়ে ন সিঁড়ি বানালেন, ন মন্দির বানালেন। এখান থেকে 6 কিলোমিটার পিছিয়ে গিয়ে নিজের ছেলে নামে 9 লাখ চাঁদি শিকা খরচা করে 9 লাখ মন্দির বানিয়েছে। যখন 9 করোড় খরচা করলে অত বড় মন্দির সম্ভব হয়নি। আর উনি রানী জাল জিন্দা থাকলেন, হনুমানজি নিমিত্ত জগ পূজা হवन ঝন্ডা তোলন শনিবার মঙ্গলবার পূজা পাঠ করাতেন। রানী জাল জিন্দা থাকলো, পুজো পাঠ চললো। আর যখন রানী মারা গেলো, এক্সপায়ার করে গেলো, তখন এখানে 5 সাল তক জগ পুজো বন্ধ হয়ে পড়লো। তারপরে একটা কমিটির গঠন হয়েছে, যে যেরকম দান দেয় তার নামে সেরকম কর্ম হয়। যেরকম লোক মিনিমাম 51 টাকা দান করে, ওর নামে শনিবার মঙ্গলবার দিনে ঘি সিঁদুরের লেপ লাগানো যায়। যে 101 টাকা দান করে 2 শনিবার মঙ্গলবার ঘি সিঁদুর লেপ লাগিয়ে ওর নামে একটা ফ্ল্যাগ চাপানো যায়। আর যে 251 টাকা দান দেয়, ওর অ্যাড্রেস মোবাইল নাম্বার পিনকোড में লেখা যায়। এখনকার প্রসাদ খামে দ্বারা বাড়িতে ফল পাঠানো যায়। লাস্টে যাবেন আপনারা, দেখবেন একটা সরু গলি। আপনাদের মনে ভাববে কি ছোটা ছোটা বাচ্চারা বেরোতে পারবে না, लेकिन 20 का कितना मोटा मोटा लोग থাকলে সবাই জয় শ্রীরাম বলে বেরিয়ে যায়। তো আপনারা একবার বলে দাও জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যার যার পায়ে মজা আছে, পায়ে যার মজা আছে, মজা খুলে নিন, কেন পাথরে স্লিপ করবে। সিঁড়ি নাই, ধীরে ধীরে নামতে হবে। আপনারা যে ধাগা না নিয়েছেন নিয়ে নিন, এখানে ঝান্ডা থেকে বাঁধবেন। ধাগার দাম আছে 10 টাকা। যার ইচ্ছা আছে সবাই জয় শ্রীরাম বলো, আর চলে এসো, মুখে আওয়াজ দাও জয় শ্রীরাম। হ্যাঁ, এখানে জয় বাংলা কাজ করবে না, এখানে জয় বাংলা কাজ করবে না, জয় শ্রীরাম বলতে হবে। সাবধানে সাবধানে। জয় হনুমানের গুহার জয়। এই হলো তপবনের সেই দুর্গম রাস্তা। এইখানে পতাকা আছে, পতাকায় সব এখানে বাঁধছে, তাদের মানত করছে, তাদের মনোবাসনা পূর্ণ হবে বলে। আর এইখানে একটি প্রকৃতি এক তৈরি হনুমানের মূর্তি আছে। আমরা ভেতর দিয়ে আস্তে আস্তে যাচ্ছি, গুহার ভেতর দিয়ে। খুব দুর্দর্শ জায়গা এটি, যাওয়াও খুব কষ্ট, তবু আমরা যাওয়ার চেষ্টা করছি সবাই মিলে। হনুমানজির নাম নিয়ে, রামের নাম নিয়ে আমরা এগিয়ে চলেছি সেই দুর্গম গিরিকান্তার মুরু দুস্তল পারাবার। আস্তে আস্তে আসুন সবাই। আমরা এই তপবনের এই গুহার মধ্যে দিয়ে যাওয়া আসা করছি। নিচে নামছে এখন পাহাড় থেকে। আমরা এখন যাচ্ছি গুহার ভেতরে। এই বাবরে বাবরে, খুব কষ্ট হচ্ছে, তবু একটা আনন্দ আছে, একটা অ্যাডভেঞ্চার, ঘুরতে আসা। দেখুন পুরো পাহাড়ে ভর্তি, পাহাড়ের তলা দিয়ে সব মানুষ আসছে।
দুর্দান্ত জায়গা একটা। আমি তুমি তো জানো মনে কত আশা ছিল বৃন্দাবনে যা ও বৃন্দাবনে রায় কিশোরী নয়নে। দেখুন আপনাকে আবার বরুণ দেব আবার পানি ফেললো। ওই বাচ্চাটাকে 10 টাকা দিল, 10 টাকা চাইছে। দেবো দেবো দেবো। ও বলছে ও সবাইকে ধরে ধরে নামাইলো, বাচ্চাটাকে ধরে ঠিক না। হ্যাঁ। কাঁধে হাত দিয়ে নামা। সব দিন 2 টাকা। না না 20 টাকা। এ ফুল কই তোর? এটা কি মন্দির আছে? মহালক্ষ্মী। লক্ষ্মী। তাহলে তোমরা এই জার্নিটা করে কেমন আনন্দ পেলে একটু বলো, একটু ভিডিওতে বলো। আনন্দ হয়েছে তো? এটা সাংঘাতিক একটা অ্যাডভেঞ্চার হলো আমাদের। হ্যাঁ, দুর্গম জায়গায় কিভাবে আমরা রামের নাম নিয়ে এলাম, যে এটাই বিশাল একটা। আবার আমরা চলে এসেছি একদম নিচে সমতল ভূমিতে। আমরা বাসে করে রওনা দিয়েছি ত্রিকুট পাহাড় দেখতে। এই হলো ত্রিকুট পাহাড়ের মেন গেট। এই গেট দিয়ে আপনাকে যেতে হবে টিকিট পাহাড় দর্শন করতে। আমরা ত্রিকুট পাহাড়ের প্রাঙ্গণে চলে এসেছি। আমি এখন এসেছি ত্রিকুট পাহাড় ঘুরতে। তা এখানে 3টি পাহাড় আছে। এই যে সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়টি, এই একটা পাহাড় আছে, আর এই দিক মানে আর একটা পাহাড় আছে। দেখুন ওই দূরে দেখাচ্ছে আপনাদের, দেখুন ওই একটা পাহাড় আছে, দেখতে পাচ্ছেন পাহাড়টি, ওই একটা পাহাড়। আর এই যে পাহাড় একটা, আর একটা যেটা বললাম পাহাড়, দুখানা পাহাড়। এই যে রোপওয়েটা আছে এখানে, এইখান থেকে এই রোপওয়ে থেকে আরেকটি পাহাড়ে চললো, তার দেয়া আছে ওখানে, সে একটি পাহাড়।
এই মোট 3টে পাহাড় নিয়ে এখানে নাম হয়েছে ত্রিকুট পাহাড়। সম্ভবত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই 3 জনেরই নামকরণ করে পাহাড়গুলো তৈরি। আমি পাহাড়ের ওপরে উঠবো, আপনাদের দেখাবো তারই চিত্র। আর আমাদের এখানে বাস দাঁড়িয়ে আছে, আমাদের রান্না বান্না চলছে, খাওয়া দাওয়া। ত্রিকুট পাহাড় ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলায় অবস্থিত একটি বিখ্যাত শৈলশিরা, যা 3টি শৃঙ্গের সঙ্গে পরিচিত এবং হিন্দু দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশের নামে নামকরণ করা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ স্থানীয় পর্যটন কেন্দ্র, যেখানে ত্রিকুটাচল মহাদেবের মন্দির। ঝাড়খণ্ড দেওঘর শহর থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে দুমকা রোডে অবস্থিত। 3টে প্রধান শৃঙ্গ রয়েছে, যা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নামে পরিচিত। সর্বোচ্চ শৃঙ্গ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2470 ফুট উঁচু। ত্রিকুটাচল মহাদেব মন্দির ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত একটি প্রাচীন মন্দির। মতি কষ্ট হচ্ছে, সাংঘাতিক কষ্ট হচ্ছে ওপরে উঠতে। একদম। আমরা এখন ত্রিকুট পাহাড়ে উঠছি। ত্রিকুট পাহাড়, দীপঙ্কর আছে, মতি আছে, সব দেখুন। তবে খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, হচ্ছে তো আনন্দ? একদম একদম একদম। পরিশ্রমটা হলো ভালোই, হ্যাঁ ভালোই লাগছে। এর স্বপ্ন হয়তো কোনো 2-3 মাস থাকবে। বন্ধুরা, আমি এখন ত্রিকুট পাহাড়ের উপরে উঠছি। উপরে দীপঙ্কর আছে, ওখানে সৌর দাঁড়িয়ে আছে, মতি উঠছে, আমাদের সব পাহাড়ে উঠছি আমরা। উঠে যাবে না? ওইদিকে তো দেখ। খুব খাড়াই পাহাড়, দুর্গম দুর্গম গিরি কান্তার মনু নাকি দুস্তর পারাবার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার। ওহ বাবা, আস্তে আস্তে উঠবা। এইটা দিয়ে জানিস, এইটা দিয়ে। বন্ধুরা, আমাদের যে জার্নিংটা ছিল দেওঘর, সরি তারাপীঠ। বিচন্দ্রপুর, প্রথমে বিচন্দ্রপুর, তারপর তারাপীঠ, তারপরে গেছি তোমার তপবন, তারপরে এসেছি ত্রিকুট পাহাড়। তো আমাদের আর সাইট সিন তো দেখেছি, আপনারা সবাই জানেন। এরপর আমরা যাচ্ছি ম্যাসেঞ্জার, মানে এটা আমাদের মধ্যে ছিল না, তো আমরা এটা আবার করা হয়েছে, যেহেতু আমার ছাত্রছাত্রীদের নিয়ে এসেছি। এর মধ্যে ছিল বৈদ্যনাথ ধাম ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৈদ্যনাথ আরও সব ছিল।
তো যাক, আমার ট্যুরটা বা ছাত্রছাত্রীদের নিয়ে পিকনিক করাটা সফল হয়েছে এবং সবাইকে আমি আনন্দ দিতে পেরেছি। আপনারা আশীর্বাদ করুন এইভাবে যেন আমাদের মতি নিতালয় স্কুলটা আরও এগিয়ে যাক। আর আমরা এখন আছি কোথায়? তিকুট পাহাড়ে। আমরা এখন আছি তিকুট পাহাড়ে এবারে টপ ফ্লোর, টপে আছি। টপ ফ্লোরে আছে। আর মানে খুবই আনন্দ হচ্ছে, এনজয় হচ্ছে। আর বিশেষ করে সমুদ্র এসছে, সমুদ্র তো মানে সে প্রথম দিন থেকে আমাকে সহযোগিতা করেছে। আর সমর আদিত্য যে ভিডিও আছে তাকে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, সব একে একে পোস্ট করবে। সব আপনারা দেখতে পাবেন একে একে পোস্ট করা ভিডিওগুলো। খুবই আনন্দ হয়েছে, এনজয় হয়েছে। খুব বড়, এটা প্রায় ঘন্টাখানেকের ভিডিও। হ্যাঁ, আপনারা দেখবেন। আর লাস্ট বার্তা, মানে আগামী দিনে যে ট্যুরটা হবে সেই ট্যুরটাতে আপনারা যদি মানে কি বলবো অংশগ্রহণ তবে তাড়াতাড়ি একটু করবেন, কেমন? আর সমদাকে ধন্যবাদ বা ভালোবাসা জানাই যে এইভাবে আমাদেরকে সাহায্য করছে বা এগিয়ে নিয়ে আসছে। আর ভিডিওটা অতি অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে দেখবেন। আর মতিনিতালের একটা বার্তা ছিল, আগামী দিনে কি প্রোগ্রাম আছে সেটা বলবো না? এখন বলার দরকার নেই, এখনই বলে দে। বেশ, তবে আমাদের আসছে এবার বাৎসরিক অ্যানুয়াল প্রোগ্রাম, যেটা 2 দিন ধরে আমরা করতে চলেছি ডাইহাট টাউন হল স্টেজে। তবে এখনও স্টেজ সম্পূর্ণভাবে সুসজ্জিত হয়নি, ওই জন্য আমাকে বলেছে আর কটা দিন ওয়েট করতে। তবে খুব তাড়াতাড়ি আসছে অ্যানুয়াল প্রোগ্রাম, আপনারাও দেখবেন। এটাও একটা বিশাল একটা অনুষ্ঠান আমি রাখছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা। দেখতে থাকুন ভিডিও আমাদের সাথে। আমরা এখন তিকুট পাহাড়ের উপরে আছি, খুব মানে দুর্গম গিরি যাকে বলে। আমরা খুব কষ্ট করে উঠছি এই পাহাড়ের উপরে। রোপওয়েটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, রোপওয়ে অ্যাক্সিডেন্টটা হলো, তা কেন্দ্র বাহিনী আসার পর যে মানে আমাদের মতো যারা ভ্রমণকারী তাদেরকে নামানো হয়েছিল 2022 সালে। তারপর থেকে এই কেন্দ্র বাহিনী নামানোর পর একজন মারাও গেছিল, তারপর থেকে রোপওয়েটা বন্ধ হয়ে গিয়েছে। যাই হোক, সেটা অনেক পরবর্তীকালে হবে। তবে এইভাবে ওঠার একটা আনন্দ আলাদা, আর রোপওয়েতে যাওয়ার একটা আলাদা আনন্দ। চলুন এগিয়ে চলুন, হেঁটেই উঠি। হ্যাঁ, ঠিক আছে, চলো। আজকে খাওয়া দাওয়া সত্যি করি না না, এইটাই আমরা দুদিকে ভাগ হয়ে গেছিলাম। এইটাই আগে উপরকে দেখে আয়। বদল হবে। সাবধানে। বন্ধুরা, আমরা এখন তিকুট পাহাড়ের উপরে আছি। এই পাহাড়ে ছোট ছোট দেখুন বাঁশের গাছ আছে, আর কুল গাছ আছে এখানে। আমাদের গ্রাম অঞ্চলে যেসব গাছগুলো দেখতে পাওয়া যায় বেশিরভাগই সেই সব গাছই আছে আপনার পাহাড়ের উঁচুতে আছে। মাটি কিন্তু নেই, কিন্তু গাছগুলো কি অদ্ভুতভাবে দেখুন পাহাড়ের ফাঁকে ফাঁকে শেকড় নিয়ে তারা জন্মেছে। দেখাই একটু আপনাদের, এই দেখুন বাঁশ গাছ কিভাবে হয়েছে। দেখুন পাহাড়ের ফাঁকে ফাঁকে দেখুন গাছ হয়েছে। দেখুন মাটি ওরা ঠিক খুঁজে নিয়েছে, প্রকৃতি ওদের এমনভাবে সৃষ্টি করেছে, খাবার ওদের দিয়ে দেয়, কোথা থেকে খাবার সংগ্রহ করতে হবে। আমরা মোটামুটি প্রায় 150-200 ফুট উঁচুতে আছি আমরা এখন আমাদের ভূপৃষ্ঠ থেকে। তিকুট পাহাড়ের উপরে প্রচন্ড হাঁপিয়ে গিয়েছে এই পাহাড়ে উঠতে গিয়ে। আর আমাদের এখানে খাওয়া দাওয়া চলছে, খাওয়া চলছে এখানে মুরগির মাংস, ভাত। বন্ধুরা, আমাদের এই ভ্রমণের অভিজ্ঞতা কেমন লাগলো আপনারা একটু জানাবেন। ভিডিওটা দেখে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। আমরা নেক্সট পরবর্তী সময়ে আবার নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করব। আমরা এখন
আমাদের ভ্রমণ যাত্রা শেষ করছি। বাই বাই, গুড বাই। বাসে করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম।